আজকে আমি তোমাদের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে নদী পারাপার। এটি হচ্ছে একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টরের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক এবং এটি বোর্ড পরীক্ষায় অত্যাধিক পরিমাণে এসে থাকে। তোমরা যারা বিগত সালের প্রশ্নগুলো দেখেছো তাদের এটার বিষয়ে কোনো আর কোনো কিছু বলারই প্রয়োজন নাই। এবং সেই সাথে অ্যাডমিশন পরীক্ষায় যে নদী পারাপার থেকে এতবার এই প্রশ্নটা আসে যা আসলে কল্পনার বাইরে। তো আমরা এখন যে বিষয়টা শুরু করব সেটা হচ্ছে কি নদী পারাপার। আচ্ছা, নদী পারাপার সম্পর্কিত তোমাদের আগে কয়েকটা ধারণা দিই। আমরা কিন্তু আগে অনেকেই ক্যানেল বা খাল বা নদীতে অনেকে কিন্তু সাঁতার কেটেছি। তো দেখা যাচ্ছে যে নদী যদি হয় সেখানে নদীর একটা দুটা পার থাকে, তাহলে দুটা পাড়ের যে মধ্যবর্তী দূরত্ব সেটাকে আমরা বলি নদীর প্রস্থ। সেই সাথে যদি একটা নদী হয় নদীতে স্রোত থাকবে, থাকবে কিনা এটা কিন্তু শিওর যে নদী যদি হয় স্রোত সেখানে থাকবেই। কিন্তু দিনাজপুরে যদি সাগরও হয় থাকবে, কিন্তু দিনাজপুরে আমাদের তিনটে সাগর আছে যার কোনো স্রোত নাই। নামগুলা কি জানো? আচ্ছা, যদি জেনে থাকো কমেন্টে জানাও। অবশ্যই কমেন্টে জানাবা যে তোমরা কোন সাগর আছে দিনাজপুরে যেখানে কোনো স্রোত নাই। শিওর? ওকে। তো আমরা যে নদী পারাপারের বিষয়টা করব, আমি তোমাদের নদী পারাপারটাকে তিন ভাগে ভাগ করব, কেস 1, কেস 2 এবং কেস 3। ইনশাআল্লাহ তোমরা যদি এই তিনটে ধাপ শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো এবং প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা অবশ্যই পড়ার জন্য খাতা কলম নিয়ে বসে পড়ো। আমি আবারও বলছি, তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। ভিডিও পিউজ করবে, পিউজ করে অথবা স্লো মোশনে করে তুমি অবশ্যই থিওরিটা তোমার খাতায় তুলবে। কারণ যতক্ষণ তুমি থিওরিটা না তুলবা ততক্ষণ পর্যন্ত তোমার কাছে এই বিষয়টা বোধগম্য হবে না। তো লেটস গো স্টার্ট। দেখো কি বলা হচ্ছে, নদী পারাপার। মনে করি কোন একটি নদীর প্রস্থ ডি, নদীতে স্রোতের বেগ ইউ, নৌকার বেগ ভি, স্রোত ও নৌকার মধ্যবর্তী কোণ আলফা এবং নৌকার দিক থিটা। কোন মাঝি নদী পার হয়ে অপর পারে যেতে স্রোতের সাথে আলফা কোণে সি পথে যাত্রা করলো। এখানে নৌকার বেগ দুটি উপাংশে বিভক্ত হবে। এখানে নৌকার বেগ দুটি উপাংশে বিভক্ত হবে আমরা কিন্তু লম্বাংশের সূত্র থেকে আগেই জানি যে কোনো একটি ভেক্টর বা কোনো কিছুর উপাংশ থাকে দুটি, একটি হচ্ছে অনুভূমিক উপাংশ আর একটি হচ্ছে উলম্ব উপাংশ। তাহলে আমরা এখানে প্রথম থেকে যে বিষয়টুকু বিবেচনা করলাম, দেখো পাশের চিত্রে দেওয়া আছে যে কোনো একটি নদী, এই নদীর প্রস্থটা ডি, অর্থাৎ এক পাশ থেকে অপর পাশ, এই যে এ বি এর প্রস্থটা হচ্ছে ডি। নদীতে স্রোতের বেগ ইউ এবং নৌকার বেগ ভি, আর স্রোত ও নৌকার মধ্যবর্তী কোণ আলফা, আর দিক হচ্ছে থিটা। আচ্ছা, আলফা এবং থিটা এই দুইটা বিষয় আমি একটু তোমাদের ক্লিয়ার করি। আচ্ছা, আলফাটা হচ্ছে স্রোত ও নৌকার মধ্যবর্তী কোণ, অর্থাৎ এই যে স্রোত যে তোমার পার বরাবর যাচ্ছে, খেয়াল করো, এই যে স্রোত তোমার পার বরাবর যাচ্ছে, এই পারের সাথে থেকে নৌকার যে মধ্যবর্তী কোণ, এই কোণটাকে আমরা বলছি হচ্ছে আলফা। এটাকে আমরা কি বলছি? আলফা। আর দিকটা হচ্ছে নৌকা তোমার যে বিন্দু থেকে যাত্রা আরম্ভ করলো ঠিক অপর পারে গিয়ে যে বিন্দুতে পৌঁছাইলো, এদের মধ্যবর্তী তুমি একটা সরল রেখা টানলে যে কোণ পাবা সেটা হচ্ছে তোমার দিক, এটা দিক। তাহলে বুঝতে পেরেছো, নৌকাটি স্রোতের সাথে যে কোণে যাত্রা আরম্ভ করবে সেটা হচ্ছে আলফা, আর নৌকাটি যে কোণে পৌঁছাবে সেটা হচ্ছে তোমার থিটা। তাহলে আমরা আলফা আর থিটার পরিচয় আশা করি বুঝতে পেরেছি। দেখো তারপরে কি বলছে, এখন নৌকার যে বেগ, এই বেগ দুটি উপাংশে বিভক্ত হবে। তোমার বেগের যে অনুভূমিক উপাংশ, এই বেগের অনুভূমিক উপাংশ তোমার vx সমান v cos আলফা, এবং বেগের যে উলম্ব উপাংশ, খেয়াল করো,
বেগের যে উলম্ব উপাংশ সেটা ভি ওয়াই সমান ভি সাইন আলফা। আমরা তো জানি কজ মানে কি অনুভূমিক বরাবর কাজ করে, তাহলে এখানে যে তোমার নৌকার বেগের যে অনুভূমিক উপাংশ ভিএক্স সমান ভি কজ আলফা, এটা তোমার নৌকাকে সামনের দিকে নিয়ে যাবে এবং বেগের যে উলম্ব উপাংশ ভি ওয়াই সমান ভি সাইন আলফা নৌকা অপর পারে নিয়ে যাবে, অর্থাৎ নদী পার হতে সাহায্য করবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে এখানে কি বলে হচ্ছে যে স্রোতের দিকে নৌকার বেগের উপাংশ, কথাটা কিন্তু একটু নতুন মনে হচ্ছে। কি বলা হচ্ছে? স্রোতের দিকে নৌকার বেগের উপাংশ। বিষয়টা খুবই সুন্দর। আচ্ছা, আমার হাতে একটা পেন ড্রাইভ আছে, এটা যদি একটা নদী হয়, আচ্ছা এই নদীর মধ্যে কিন্তু স্রোত এই পাশ থেকে আর এক পাশে যাচ্ছে। তো যদি এই পেন ড্রাইভটাকে আমি পানির উপর ফেলে দিই, পেন ড্রাইভের কোনো বেগ না থাকলেও এই পেন ড্রাইভটা কিন্তু স্রোতের সাথে সামনের দিকে যেতে থাকবে। এটা শুধু না, যে কোনো বস্তুকে যদি আমরা স্রোতযুক্ত কোনো পানির উপরে রেখে দিই, তার বেগ থাকার দরকার নাই। ওই বস্তুটিকে যদি আমরা স্থির রাখি, তবুও সে কিন্তু যে স্রোত আছে ওই স্রোতের বেগের সাথে স্রোতের দিকে যাত্রা করবে। বুঝতে পেরেছ? এবার তাহলে খেয়াল করে দেখো, স্রোতের দিকে নৌকার বেগের উপাংশ। এই যে নৌকার যে বেগ ছিল, এই বেগ তো দুটি উপাংশে ভাগ হয়ে গেল, একটা হলো তোমার ভি সাইন আলফা আর একটা হলো ভি কজ আলফা। যেহেতু ভি কজ আলফা তোমার পাড় বরাবর কাজ করে, তাহলে এই স্রোত তো পাড় বরাবর কাজ করে, তাহলে তোমার পাড় বরাবর নৌকার যে বেগের উপাংশ, সেই বেগের উপাংশটাকে আমরা বলছি ইউ ভি এক্স ভি ইউ এক্স সমান ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে নৌকার বেগ যদিও ভি, স্রোতের দিকে তার বেগ হবে ইউ প্লাস ভি কজ আলফা। এরপরে বলছে নদীতে নৌকার লব্ধি বেগ। লব্ধি বেগটা আবার কি? এখানে তোমার স্রোতের বেগ আছে, নৌকার বেগ আছে, এখানে লব্ধি বেগ সম্পর্কিত আমরা আগে বলি নাই, তাহলে লব্ধি বেগটা কি? এখানে সবচেয়ে বলা বাহুল্য যে ব্যাপারটা দেখো, আমরা তো নদীতে ধরেছিলাম স্রোতের বেগ হচ্ছে ইউ, নৌকার বেগ তোমার হচ্ছে ভি। নৌকাটা যে যাত্রা করছে, আসলে নৌকাটি চেষ্টা করবে ভি বেগে সোজা অপর পারে যাওয়া, কিন্তু যেহেতু নদীতে স্রোত আছে, তাই স্রোত ওই নৌকার গতিকে বাধাগ্রস্ত করবে, কিছুটা বাধাগ্রস্ত করবে। এখন এই যে নদীতে যে স্রোত আছে, তাহলে স্রোতের বাধা উপেক্ষা করে ওই নৌকাটি ভি ছাড়া অন্য একটি বেগে গতিশীল হবে। তো যেই বেগে নৌকাটি গতিশীল হবে, আবারও বলছি, নৌকাটি তার বেগ এবং স্রোতের যে বেগ থাকবে, এই স্রোতের বেগকে প্রশমিত করে নৌকাটি যে বেগে অপর পারে পৌঁছাবে, সেই বেগকে বলা হচ্ছে নৌকার লব্ধি বেগ। সেই বেগকে কি বলা হচ্ছে? নৌকার লব্ধি বেগ। ঠিক আছে, তাহলে সেই নৌকার লব্ধি বেগ ভি অফ আর সমান রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা। কি বললাম? ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা। একেবারে এই সূত্র টনটনা মুখস্থ করবা, টিএম থিওরি, টিএমটি টানটানা মুখস্থ থিওরি। ঠিক আছে, এটা তোমাকে প্রয়োগ করতে হবে। নেক্সট, নৌকার দিক। আচ্ছা, দিক কিন্তু আবারও বলছি যে নৌকাটি যে পথে পৌঁছাইছে, এই পথের সাথে নৌকাটি যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে থিটা, এবং সে নৌকার দিক ট্যান থিটা সমান ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে এইটা তোমার হচ্ছে নৌকার দিক নির্ণয় সূত্র। নেক্সট যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে নদী পার হতে সময়। আচ্ছা, এই সূত্রটা একটু প্রথমে যদি বোধগম্য না হয়, দেখো আমরা একটা সূত্র জানি এস সমান ভিটি। তো এস এর পরিবর্তে আমরা তো এখানে তোমার ডি ধরেছি, ডি। আর একটা নৌকা যে সোজা অপর পারে যাবে, এই অপর পারে যাওয়ার জন্য তার কোন উপাংশ কাজ করবে? উলম্ব উপাংশ। তাহলে ডি সমান ভি ওয়াই, সময়টা
টি। তাহলে অতএব আমরা কি টি সমান লিখতে পারি না যে ডি বাই ভি ওয়াই, এই যে তাই লিখছি টি সমান ডি বাই ভি ওয়াই। এই যে সমান চিহ্ন আমরা তো এখানেই তো বের করেছি ভি ওয়াই সমান কত, ভি সাইন আলফা। তাহলে আমরা ভি ওয়াই এর মান যদি বসাই দিই টি সমান ডি বাই ভি সাইন আলফা, তাহলে এইটাই আমাদের নদী পার হতে সময়। তারপরে কি বলা হচ্ছে, নদীর অপর পারে পৌঁছাতে পার বরাবর নৌকার অতিক্রান্ত পথ। খেয়াল করো এই নৌকাটি কিন্তু এসি পথে যাত্রা করেছিল, তার মানে তার পৌঁছানোর কথা ছিল এই সি বিন্দুতে, কিন্তু এই নৌকাটি সি বিন্দুতে কখনোই পৌঁছাবে না। কারণ কি, কারণ স্রোত এই বরাবর, মানে কি স্রোত তো তোমার এই দিক থেকেও যাচ্ছে, স্রোত যদি এই দিক থেকেও তোমার যায় তাহলে অবভিয়াসলি নৌকার বেগটা এই সি পথে না গিয়ে হতে পারে এই পথে আসবে, হতে পারে এই পথে আসবে, হতে পারে এখানে, এর ক্ষেত্রে যে কোনো বিন্দুতেই সে পৌঁছাতে পারে। এই জন্যই আমরা এটা বলছি কেস ওয়ান, এবং এই কেসটা তোমরা লিখে নিয়ে হচ্ছে সাধারণ। এই কেসটা সাধারণ, যা সবার জন্য প্রযোজ্য। এই সাধারণের জন্য যে শুধু চিত্রটা এইরকম হবে তাও কিন্তু না, এর আরো কি চিত্র হতে পারে একটু খেয়াল করো। এমনও হতে পারে যে এই নৌকাটি এই যে ভি বেগে এই বরাবর যাত্রা করলো, তাহলে ভিতে যদি এই দিকে যাই তাহলে খেয়াল করে দেখো নৌকা এই পথে পৌঁছাবে, তাহলে এইটা তোমার আলফা, এটা তোমার থিটা, এটা স্বাভাবিক। তাহলে যে পথে পৌঁছাবে সেই পথে লব্ধি বেগ ভি। আর এমনও হতে পারে যে এই নৌকাটা তোমার এই পথে যাত্রা করলো ভি, তাহলে এইটা তোমার হচ্ছে আলফা, ঠিক নৌকাটি এই পথে পৌঁছাবে, এটা তোমার থিটা। এটা অস্বাভাবিক কোনো কিছু না, একটা নৌকা যেদিকেই যাক না কেন স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ হবে তোমার আলফা, এবং নৌকাটি যে পথে পৌঁছাবে সেই কোণটা হবে তোমার থিটা। তাহলে শুধুমাত্র এইদিকে যাবে তাও না, হতে পারে এই বরাবর যাবে, হতে পারে এই বরাবর, মানে নৌকাটি যে কোনো খুশি সবার জন্য হবে, তাই হচ্ছে কেস ওয়ান, এবং এটা হচ্ছে সাধারণ। বুঝতে পেরেছ? ঠিক আছে, নেক্সট আমরা যেটা শুরু করব, নদীর অপর পারে পৌঁছাতে, তুলে নিবা কিন্তু সাথে সাথে তুলে নিবা, অথবা ভিডিওটি স্লো মোশনে বা পিউজ করে তুলে নিবা। দেখি সাধারণটা মুছে ফেললাম। এখন দেখো নদীর অপর পারে পৌঁছাতে পার বরাবর নৌকার অতিক্রান্ত পথ এক্স, কি বলা হচ্ছে, পার বরাবর নৌকার যে অতিক্রান্ত পথ, এমন হতে পারে সে সি পথে যাত্রা করলো, সি পথে যাত্রা গিয়ে সে ধরো এই বিন্দুতে পৌঁছালো, তাহলে এক্স হবে কোনটা, এইটুকু হবে এক্স। আবার সে সি পথে যাত্রা করে বি তে পৌঁছাইলো, তাহলে এটা হবে এক্স। এক কথায় সে পার বরাবর অপর পারে যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে এক্স। তাহলে এক্স সমান কত, ইউ ভি এক্স। ইউ ভি এক্স কেন নিলাম, কারণ যেহেতু আমরা পার বরাবর দূরত্ব বের করব, আমরা তো কিছুক্ষণ আগেই বের করেছি যে পার বরাবর নৌকার বেগ এর উপাংশ কত, ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে তোমার ইউ প্লাস ভি কজ আলফা কিন্তু নদী পার হতে সময়, তার মানে ওই সময় গুণ করলে আমরা তার দূরত্ব পেয়ে যাব। এই লাইনটা জাস্ট ডাবল হয়ে গেছে আর কি। দেখো তাহলে টি সমান আমরা আগে কি পেয়েছিলাম, ডি বাই ভি সাইন আলফা। তুমি যদি এখানে একটু জাস্ট আলাদা করে যাও তাহলে টি সমান ডি বাই ভি সাইন আলফা। জাস্ট এই দেখেন টি এর মান আমরা কি করছি, মানটা বসাই দিলাম, এটাই তোমার হয়ে গেল ইউ প্লাস ভি কজ আলফা ডি বাই ভি সাইন আলফা। শিওর? এটা কিন্তু খুবই সহজ, সিম্পলি তুমি যেহেতু সহজ ভাবে নাও, একটু গল্প আকারে সাজায় নাও, তাহলে তোমার জন্য এটা কোনো ব্যাপার হবে না। কিন্তু যদি তুমি এটাকে অনেক জটিল ভাবে নিতে যাও তাহলে কিন্তু বিপদে পড়বা। ঠিক আছে, এইবার দেখো বলছে স্রোতের অনুকূলে নৌকার বেগ। কি বললাম, স্রোতের অনুকূলে নৌকার বেগ। স্রোতের অনুকূল বলতে বোঝানো হচ্ছে স্রোতও যাচ্ছে এদিকে আবার নৌকাও যাচ্ছে এদিকে, তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ, স্রোতের বেগ যোগ নৌকার বেগ। স্রোতের প্রতিকূল বলতে বোঝাচ্ছে দেখো স্রোত যাচ্ছে এইদিকে আর নৌকা যাচ্ছে তার বিপরীতে, তাহলে এখানে তোমার নৌকার বেগ হবে সবচেয়ে সর্বনিম্ন এবং সেটা হবে ভি মাইনাস ইউ। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি ছিল, এটা আমাদের ছিল হচ্ছে সাধারণ কেস। একবারে 2 মিনিট চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে 2 মিনিট এটা রিভিশন করে ফেলো।
তাহলে আমাদের কেস ওয়ান শেষ। তবে কেস ওয়ান থেকে আমাদের যে দুটি সূত্র, এটা সবার জন্য প্রযোজ্য হবে। তিনটি সূত্র আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি, একটা সূত্র, দুইটা সূত্র, নদী পার হতে সময়। এই তিনটা সূত্র অন্য সকল কেসের জন্য প্রযোজ্য। তুমি যে দিক দিয়ে যাও, যে পথেও যাও, সমস্ত অঙ্ক এই তিনটা সূত্র দিয়েই মিলবে। এবার আমরা চলে যাব কেস টু। তাহলে কেস ওয়ান ছিল সাধারণ, এবার আমরা করব কেস টু। তো দেখে আসি আমাদের কেস টু এ কি আছে। ভেরি গুড, একদম ডিরেক্ট এখানে চলে আসছে। সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে দিয়েছে 7 স্টার, জাস্ট ওয়াও। তাহলে এখন তুমি বুঝো আগেরটা তাহলে কেন করলাম। আরে ভাই, আগেরটা করেছি বিধায় বলেই আমাদের এটা আরো ভালোভাবে হবে। তাহলে 7 স্টার মানে এখানে যত সৃজনশীল আসে সকল সৃজনশীলের 95% শুধু এই সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার কথাই বলবে। অবভিয়াসলি আমি শুধু মুখে বলছি না, তোমাদের প্রমাণ করেও দেখাবো। কারণ এই থিওরি শেষ করার পরে আমি কিন্তু তোমাদের সৃজনশীল সমাধান করে দেখাবো। ক্লাস কিন্তু মিস দেওয়া যাবে না, ক্লাস মিস দিলেই কিন্তু আর পারবা না। তবে আমার যদি অনলাইন ক্লাসগুলোকে রেগুলার করতে থাকো, আমি আশা করব তার আর কোনো প্রাইভেট না করলেও চলবে। তবে বলি, আমি কিন্তু নিজেও প্রাইভেট পড়াই। দিনাজপুর বালুবাড়িতে আমার প্রাইভেট সেন্টারের নাম হাউস অফ ফিজিক্স। আনন্দ কমিউনিটি সেন্টারের পূর্ব পার্শ্বে ডান হাতের 2 নম্বর গলির 2 নম্বর বাসা। আমি বলছি, যদি তোমরা আমার এই ক্লাসগুলো নিয়মিত দেখো আর নিজে প্র্যাকটিস করো, তাহলে তোমার প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন হবে না। আমি চেষ্টা করব তোমাদের জন্য ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেওয়ার জন্য। একটু শুধু ধৈর্য ধরে দেখবা। দেখো 2 নম্বর কেসটা তোমার বলছে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে। মারলোতে এবার সর্বনিম্ন দূরত্বটা আসলে কি। এই যে একটা নদী, এইটা তো একটা নদী, নদীর প্রস্থ ডি। সর্বনিম্ন দূরত্বে যদি তোমার নদী পার হতে হয়, তাহলে এ থেকে যাত্রা করবে এবং তোমাকে বি বিন্দুতে পৌঁছাতে হবে। যদি তুমি এ বিন্দু থেকে যাত্রা করে বি বিন্দুতে সোজা পৌঁছাইতে পারো, সোজা পৌঁছাইতে পারো, তাহলেই তুমি সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে পারবে। তাহলে এই যে এখানে যে সর্বনিম্ন দূরত্ব, আবারও বলছি যে সর্বনিম্ন দূরত্ব এবি। দেখো, যখন তুমি এ থেকে বি বরাবর পাড়ি দিবে, তখন দেখো তুমি যে স্রোতের সাথে এই যে কোণটা উৎপন্ন করে লম্ব বরাবর পৌঁছাইলা, তখন কিন্তু ওর দিক থিটা সমান 90 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। এখানে খেয়াল করে দেখো কি বলছে, সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে হলে এ বি সমান ডি পথে মাঝিকে অপর পাড়ে পৌঁছাতে হবে। এ বির চাইতে ছোট পথ এবং সর্বনিম্ন দূরত্ব এই নদীতে আর তুমি পাবা না। শুধু এই নদী কেন, তুমি যেই নদীতে যাও না কেন, এই নদীতে ছাড়া তুমি এই এ বি মানে প্রস্থ বরাবর ছাড়া কখনোই পাবা না। আমাদের কাজ হচ্ছে এ থেকে বি পথে যাত্রা করব। আচ্ছা, এখন প্রশ্নটা, আমি তো পৌঁছাবো সর্বনিম্ন দূরত্ব এ বি তে, তাহলে আমি নৌকা নিয়ে কোন পথে যাব বলো? আমি কি এই পথে যাব না কোন দিকে যাব বলো তো? অবভিয়াসলি আমরা কিন্তু এই বি পথে যাব না। কেন? কারণ এই যে আমার স্রোত মামা আছে, স্রোত মামা তো পার বরাবর এদিকে যেতেই থাকবে। তো যদি আমি নৌকা নিয়ে এ থেকে বি পথে যাত্রা করি, তো দেখা যাচ্ছে কি এই স্রোতের কারণে আমার নৌকাটা তোমার ডি বিন্দুতে চলে আসবে। তথা এই যে এই বিন্দুতে যখন চলে আসবে, তখন কিন্তু আর আমি সোজা অপর পারে তথা সর্বনিম্ন দূরত্বে পৌঁছাতে পারলাম না। তাহলে আমার মূল টার্গেট বি বিন্দুতে পৌঁছাবো, তাহলে অবভিয়াসলি আমি এখন স্রোতের বিপরীতে আলফা কোণে যাত্রা করব। এখন যেহেতু তোমার এখানে দিক অপর পারে সোজা পৌঁছালে দিক থিটা 90 ডিগ্রি, তাহলে মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে লব্ধি বেগ ভি আর সমান রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2 ইউভি কজ আলফা। এটার তো কোনো পরিবর্তন হচ্ছে না, এটা তোমার যা ছিল তাই থাকবে, এটার কোনো পরিবর্তন নেই। তাহলে নৌকার দিক আমরা জানি ট্যান থিটা সমান ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। আগের কেসে দেখে আসছি। এখন দেখো ট্যান থিটা না, তো থিটা কত ডিগ্রি? 90। এখন ট্যান 90 মানে
ইনফিনিটি। আচ্ছা, এখন আমরা জানি ইনফিনিটি মানে কত, 1/0। এটা নট অনলি 1/0, তুমি যে কোনো একটা মানকে 0 দ্বারা ভাগ করলে সেটা ইনফিনিটি হবে। তুমি ক্যালকুলেটর হাতে নাও, 100 কে 0 দ্বারা ভাগ করো, সেটাও ইনফিনিটি আসবে। 1 কে 0 দ্বারা ভাগ করো, সেটাও ইনফিনিটি আসবে। 50 কে 0 দ্বারা ভাগ করো, সেটাও ইনফিনিটি। দ্যাট মিন্স ইনফিনিটি বলতে ম্যাথ এরর দেখাবে। ম্যাথ এরর মানে কি, এর কোনো অস্তিত্ব নাই। তো যার অস্তিত্ব নাই সে অবভিয়াসলি কি, অসংজ্ঞায়িত। ইনফিনিটি আরেকটা হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে এই যে এখন 1/0 আমরা লিখলাম, যদি আমরা আর গুণন করি তাহলে আর গুণন করলে এটা 0 হবে। আমরা পাবো ইউ প্লাস ভি কজ আলফা সমান 0। ইউ প্লাস ভি কজ আলফা সমান 0। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু আমরা সোজা ব্যবহার করতে পারবো কোথায়, সব সময়, যে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে। আমরা এই কেস দিয়ে ইউ প্লাস ভি দিয়ে করতে পারবো, কিন্তু আমরা এটা করবো না, আমাদের প্রয়োজন হবে বা এমসিকিউতে পাবো। তাহলে এখন তাকে কত কোণে, যেহেতু আমাদের টার্গেট বি বিন্দুতে পৌঁছাবো, তাহলে কত কোণে যাত্রা আরম্ভ করতে হবে। এই পাশের ভি এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে আলফা সমান কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। আমাদের এখানে আলফা সমান কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। নদী পার হতে সময়, দেখো নদী পার হতে যে সময় টি সমান ডি বাই ভি সাইন আলফা, এটা কিন্তু আমাদের থাকবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কি বললাম, টি সমান ডি বাই ভি সাইন আলফা, এটা সবার জন্য প্রযোজ্য। এই সূত্র দিয়ে আমাদের কোনো পরিবর্তন হবে না। কিন্তু দেখো এখানে নতুন আরেকটা সূত্র দেওয়া আছে। এই যে নতুন সূত্রটা পেলাম, সেই আবিষ্কারটা আমাদের কই থেকে আসলো একটু খেয়াল করি। এখন এই যে নৌকা তো তোমার যাত্রা করেছে এসি পথে ভি বেগে, আবারও বলছি, নৌকাটি যাত্রা করলো তোমার এসি পথে ভি বেগে। তো স্রোত যদি এইদিকে যায়, তাহলে স্রোত তোমার কিন্তু এইদিকে পার বরাবর কাজ করবে। আমি জাস্ট একটা উপাংশ নিলাম, তাহলে তোমার স্রোত যাচ্ছে কোন পাশে, এই পাশে যাচ্ছে স্রোত। আর নৌকা যে পথে পৌঁছাবে সেই পথে লব্ধি বেগ কাজ করবে ভিআর। এখন এবি পথে পৌঁছাচ্ছে তাই এবিতে ভিআর। যদি তোমার নৌকাটি এই পথে পৌঁছাতো তখন এটা হয়তো ভিআর। এই ভিআরটা মনে রাখবা, যে নৌকা যে পথে পৌঁছাবে সে পথে তোমার লব্ধি বেগ কাজ করবে। তাহলে এখন আমরা এখানে যে বিষয়টা দেখলাম, এই যে এ সি তোমার কিন্তু অতিভুজ রূপে ক্রিয়া করছে, এসি পদ, জাস্ট সেটা এখানে বিবেচনা করি। তাহলে এসি পদ যদি অতিভুজ হয়, আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি বললাম, এই যে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা যে লব্ধি বেগ তোমার পাবো, সেই মানে লব্ধি বেগ ভিআর হলেও তোমার অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আমার লাগবে ভিআর, তাহলে তোমার ভিআর স্কয়ার সমান তোমার হচ্ছে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। অতএব লব্ধি বেগ ভিআর সমান ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। তাহলে এটা আমার নদী পার হতে সময়। তাহলে যেহেতু তোমার নৌকা এ থেকে বি পথে বেরোবে, আর এ বি পথের নিট বেগ কত, ভিআর। এই যে দেখো আমরা জানি এস সমান কত, ভিটি। তাহলে এস এর পরিবর্তে ডি, ভি এর পরিবর্তে ভি অফ আর টি। তাহলে আমরা টি সমান লিখতেই পারি ডি বাই ভিআর। আর যে ভিআর মান কই থেকে আসলো এটাও বের করে দেখিয়ে দিলাম, ডি বাই রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। তাহলে আমরা এই সূত্রটাও ব্যবহার করতে পারবো। আমাদের দুইটা সূত্র দিয়ে একই মান আসবে, আবারও বলছে দুইটা সূত্র দিয়ে একই মান আসবে। তাহলে আমরা কোন সূত্র দেব, যখন তোমার মনে করো আলফা দেওয়া থাকবে না তখন আমরা এই সূত্রটা ব্যবহার করলে আমাদের ইজিলি অ্যান্সার চলে আসবে। কিন্তু যখন আমাদের আলফা থাকবে তখন আমরা কি এটা ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, তাহলে এটুকু অবশ্যই তুলে নিবা, কারণ এখানে একটা মিসিং চলে গেছে, আসলে এটা আমার লেখা হয়নি আর কি। তো আমি এখানে লিখে দিলাম লব্ধি বেগ ভি আর সমান ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। আর নৌকা যে পথে পৌঁছাবে সে পথে তোমার লব্ধি বেগ কাজ করবে। এখন তোমাদের এখান থেকে কয়েকটা নোট লিখে রাখতে হবে। নোট বলতে যেটা না জানলেই নয়, একবারে টনটনা মুখস্থ করতে হবে। খেয়াল করে দেখো, এই যে
এই কেস 3 আপাতত এদিকে আমরা দেখবো না, আমরা শুধু দেখবো কোনটা, এই অংশটা। নোট দেখো কি বলছে, প্রস্থ বরাবর নদী পার হতে। প্রস্থ বরাবর বলতে ধরো আমার এটা হচ্ছে একটা নদী, নদীর এ থেকে বি, নদীর প্রস্থ এটা তোমার ডি, তাহলে প্রস্থ বরাবর নদী পার হতেও মানে দেখো এবি, আড়াআড়ি নদী পার হতে তাও তোমার এবি, সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে তাও তোমার এবি, সর্বনিম্ন পথে দূরত্ব পার হতে তাও সমান এবি, সোজা বিপরীত বিন্দু এ থেকে বি এর বিপরীত বিন্দু সেটাও তোমার এবি, সোজা অপর পারে যেতে সেটাও তোমার কত, কি ট্রাজেডি। দেখুন সব কথা যদি একই হবে তাহলে আমাদের বারবার বলার দরকারটা কি ভাইরে? পরীক্ষায় যে তারা কোন কথা বলে দিবে সেটা তো ফিক্স না। তারা তোমাকে ধরো একবার বলে দিল কি প্রস্থ বরাবর নদী পার হতে, একবার বলে দিল আড়াআড়ি নদী পার হতে, তোমাকে আরেকবার বলে দিলে ধরো সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে, আরেকবার বললো সর্বনিম্ন পথে নদী পার হতে, আরেকবার বললো সোজা বিপরীত বিন্দুতে যেতে, আরেকবার বললো সোজা অপর পাড়ে যেতে। এই 6টা কথা যে কোনো একটি কথা থাকলে দেখো কি করা আছে, এর যে কোনো একটি কথা থাকলে থিটা 90 ডিগ্রি ধরতেই হবে। কেন ধরতেই হবে? কারণ ই প্রত্যয় যুক্ত করা আছে, ই প্রত্যয় মানে তোমাকে না নেওয়ার কোনো সুযোগ নাই। তোমার টার্গেট তুমি কোথায় যাবা? সোজা অপর পারে যাবা। সোজা অপর পারে যেতে হলে দেখো মাস্ট বি তুমি এই যে এই পথে পৌঁছাবা, তুমি যাত্রাতে বেশি দিকে করা লাগবে। তাহলে এই যে যে পথে পৌঁছাবা এই পথের জন্য থিটা তোমাকে 90 ডিগ্রি ধরতেই হবে, 90 ডিগ্রি ধরতেই হবে। ঠিক আছে, তো তুলে নাও। হ্যাঁ, তোমরা আবার কি করো, কেস 2 করালাম, কেস 2টা ঠিক 2 মিনিট মুখস্থ করে নাও। দেখো এখানে নেক্সট একটা প্রশ্ন দেওয়া আছে, সর্বনিম্ন সময়ে নদী পার হতে। এটা তোমার মূলত ঘ নাম্বার প্রশ্নে আসে। এখানে কোনো অঙ্ক কোনো ম্যাথ কোনো কিছুই দিবে না, তোমাকে শুধু এটুকু বলবে যে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে মাঝে কি ব্যবস্থা গ্রহণ করবে। ঠিক আছে, দেখো তো আমরা জানি নদী পার হতে সময় টি সমান ডি বাই ভি সাইন আলফা। আমরা কি জানি নদী পার হতে সময় টি সমান ডি বাই ভি সাইন আলফা। আচ্ছা, এখন টি হবে কি সর্বনিম্ন। আচ্ছা, টি এর মান সর্বনিম্ন কখন হবে? যখন তোমার হর বড় হবে। অবভিয়াসলি হর যতক্ষণ বড় না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু টি এর মান সর্বনিম্ন হওয়ার সুযোগ নাই। এখন তোমার ভি সাইন আলফা ম্যাক্স কখন হবে? তাহলে ভি সাইন আলফা সর্বোচ্চ হবে যখন তোমার সাইন আলফা সমান 1 হবে। কেন বলতো? কারণ সাইন 90 মানে সাইনের সর্বোচ্চ মান কিন্তু 1। তাহলে সাইনের মান যখন সর্বোচ্চ হবে তখন কিন্তু তোমার ভি সাইন আলফার মান সর্বোচ্চ হয়। আর ভি সাইন আলফার মান যখন সর্বোচ্চ হবে তখন টি কি হবে? সর্বনিম্ন হবে। এই শর্তটা এখানে লেখা আছে, সর্বনিম্ন সময়ে নদী পার হতে হলে সাইন আলফা সমান 1 হবে। তাহলে সাইন আলফা 1 কত ডিগ্রি মান? সাইন 90 ডিগ্রি। তাহলে অতএব আলফা সমান 90 ডিগ্রি। তাহলে সুতরাং আমরা এখানে কি বলছি, মাঝি স্রোতের সাথে যাত্রা করবে, তাহলে যদি মাঝি, যেহেতু আলফাটা কি যাত্রা কোণ, যদি মাঝি স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে যাত্রা করে, অর্থাৎ যদি আমরা একটু ফিগারের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, এই যে এ থেকে বি, তাহলে যদি মাঝি এই যে আলফা সমান এই 90 ডিগ্রি কোণে যাত্রা করে তবে সে সোজা অপর পারে পৌঁছাবে, সরি সর্বনিম্ন দূরত্বে অপর পারে পৌঁছাবে। তাহলে এখন সর্বনিম্ন দূরত্বে যদি অপর পারে পৌঁছাতে হয় তার দিক কিন্তু মাস্ট বি
এই পথে হবে, এই যে এটা হচ্ছে থিটা। এইটা আবার ভুল করো না, যে আগের বার আমরা এখানে থিটা 90 ধরছিলাম, মানে এখন আলফা কেন ধরলাম? আমাদের শর্ত এখানে বলে দিল যে সর্বনিম্ন দূরত্ব নদী পার হতে হবে। তুমি কোন দিকে যাবা, কিভাবে যাবা, সেটা আমার দেখার দরকার নেই। যে এর সাথে কম সময় তুমি নদী পার হতে পারবে না, তোমাকে এইরকম একটা সময় বের করতে হবে। আর এই সময়টা তখনই বের হবে যখনই সে স্রোতের সাথে, আবারও বলছি, যখনই সে স্রোতের সাথে 90 ডিগ্রি যাত্রা করলে তখনই কেবলমাত্র সোজা অপর পারে পৌঁছাতে পারবে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো আমরা যে টি মিনিমাম, তাহলে যদি কি হয়, সাইন আলফা সমান 1 হয়, তখন সেক্ষেত্রে তোমার সেই সর্বনিম্ন সময়, তাহলে কি হবে, সেই সর্বনিম্ন সময় টি মিনিমাম সমান ডি বাই ভি হবে। মানে এর সাথে কম সময়ে আর নদী পার হওয়া সম্ভব নেই। এখন বিকল্প, তাহলে সি পথে যাত্রা করলে এ বি, সি পথে বলতে আগের মতো ঠিক একই পথে, মানে চিত্রটা আমি যদি আগের চিত্রটা লক্ষ্য করো, এই যে সে যদি কি করে, সে যদি এ থেকে বি পথে যাত্রা করে, দেখো ওইটা এখানে বলছে, সে যদি তোমার এ বি বা সর্বনিম্ন পথে যাত্রা করে, তাহলে তার লব্ধি বেগ ভি আর, লব্ধি বেগ ভি আর কোন বরাবর কাজ করবে, তাহলে তার লব্ধি বেগ ভি আর, এটা আগে দেখাই দিয়েছি, এটার প্রয়োজন হবে না, আগে দেখানো শেষ। তো ঠিক আছে, দেখো আমরা তাহলে আজকে কেস করলাম দুইটা, প্রথমটা সাধারণ, তারপরে বললাম সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে, তারপরে এখানে একটা কথা কি লিখে দিলাম, সর্বনিম্ন সময়ে নদী পার হওয়ার শর্ত, অর্থাৎ সে কি ব্যবস্থা গ্রহণ করলে সর্বনিম্ন সময়ে নদী পার হতে পারবে। আমাদের চলে গেল, তাহলে আমরা এখান থেকে একটা ম্যাথ দেখি। হ্যাঁ, শুধু তো মুখেই বলছি যে ম্যাথ করলে কেমন হয়, এই আর কি। আমাদের প্রথমে এটা 35 নাম্বার ম্যাথ, বলতে 35 না, এটা একটা গোটা তোমার ফিজিক্সের আমার শীট, যেহেতু এটা গোটা ফিজিক্সের শীট, এখানে কিন্তু কোশ্চেন নাম্বার সিরিয়াল করা ছিল, আমি তার মধ্যে থেকে তোমাদের শুধু ভেক্টর নদী পারাপার অংশটা নিয়ে আলোচনা করছি, আর নদী পারাপারে এটা কোশ্চেন নাম্বার ছিল 35। ঠিক আছে, এখন আমি এখানে তোমাদের দুইটা সূত্র দিয়েছি, যে দুইটা যে কোশ্চেন নাম্বার 35 এবং কোশ্চেন নাম্বার 36, তোমরা খাতায় তুলো, অবভিয়াসলি খাতায় প্রশ্নটা তুলো এবং ভিডিওটা পিউজ করে রাখো, পিউজ করে রেখে নিজের মতো করে সমাধান করে নাও। তুমি নিজে সমাধান করে তারপরে আমার সমাধানের সাথে মেলাও, কারণ আমি এখনই তো সমাধান করে দিব, কিন্তু আমি চাই তুমি আমার সমাধান ছাড়া যে নিয়মটা শিখেছো তুমি সেই নিয়ম অনুসারে সমাধান করো। ঠিক আছে, তাহলে ভিডিওটা পিউজ করে তুমি সমাধান করো। দেখো আমার এখানে যে ফাঁকা জায়গা আছে, আমি ফাঁকা জায়গাটাই ম্যাথ করাবো। এখানে তোমার বলছে যে 35 নাম্বার, কোন একটি নদীতে স্রোতের অনুকূলে নৌকার বেগ 18 কিলোমিটার পার আওয়ার। কি বললাম, স্রোতের অনুকূলে নৌকার বেগ 18 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ তোমার 6 কিলোমিটার পার আওয়ার। নৌকাটিকে কোন দিকে কিভাবে চালনা করলে, আবার বলছি, নৌকাটিকে কোন দিকে কিভাবে চালনা করলে তুমি সোজা অপর পারে পৌঁছাতে পারবে। ক্লিয়ার, তাহলে 35 নম্বরের সলিউশন, ফাঁকা জায়গা কোথায় পাই রে, আচ্ছা এখানে রেখে দিই সলিউশন 35। আমরা জানি স্রোতের অনুকূলে বেগ ইউ প্লাস ভি, দেখো তাহলে স্রোতের অনুকূলে বেগ দেওয়া আছে কত, 18, 1 নম্বর সমীকরণ। এবার স্রোতের প্রতিকূলে বেগ কি হবে, দেখো তো স্রোতের প্রতিকূলে বেগ ভি মাইনাস ইউ, আমরা যে কি চেষ্টা করেছিলাম মনে নাই, স্রোতের প্রতিকূলে মানে কি স্রোতের বেগ, না সরি স্রোতের নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, তাহলে এটার মান হচ্ছে 6, আর অনুকূল বলতে স্রোতের বেগ যোগ নৌকার বেগ। এখন আমরা 1
যোগ 2 হতে পাই। দেখো ইউ প্লাস ভি মাইনাস ইউ সমান 24, অতএব তোমার ভি সমান 12। এখানে তোমাকে কি চেয়েছে, সোজা অপর পারে চালনা করলে কত বেগে পৌঁছাবে, তার মানে আমাকে স্রোতের বেগ লাগবে, নৌকার বেগ লাগবে, তারপরে আমাকে অপর পারে পৌঁছাতে হবে। তাহলে আমি নৌকার বেগ পেয়ে গেলাম কত, ভি। এটা আমি যদি আগে ধরেও নিতে পারতাম, ধরি নৌকার বেগ কত, ধরে নিবা, সমস্যা নেই। এবার অতএব স্রোতের বেগ কত হবে, যে কোনো এক সমীকরণে মান বসা দিলে সেটা পাবো 6 কিলোমিটার পার আওয়ার। এটা তোমার কুয়েটে প্রশ্ন, এটা তোমার আছে কুয়েট অ্যাডমিশন টেস্টে প্রশ্ন এসেছিল। নেক্সট দেখো কি বলছে, আমরা স্রোতের বেগ পেলাম, তারপরে নৌকার বেগ পেলাম, তোমাকে বলছে যে কি ব্যবস্থা গ্রহণ করলে সোজা অপর পারে পৌঁছাবে। আচ্ছা সোজা অপর পারে পৌঁছানোর জন্য কোন কেস টু তে কি ছিল, সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে, সর্বনিম্ন পথে নদী পার হতে, সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে, সোজা অপর পারে যেতে, সোজা বিপরীত বিন্দুতে যেতে, যে কোনো একটি কথা থাকলেই সেটা সমান ধরতে হবে 90 ডিগ্রি। তাহলে এই সলিউশনটা এখন করো, এখানে বলো স্রোতের বেগ ইউ সমান কত, 6 কিলোমিটার পার আওয়ার। তারপর তোমার নৌকার বেগ কত, 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে তোমার দিক থিটা সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এখন আমরা কি জানি, tan থিটা সমান ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। tan থিটা মানে কত ডিগ্রি, tan 90 ডিগ্রি। tan 90 মানে তোমার ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে tan 90 মানে আগের মতো ইনফিনিটি মানে 1/0 তোমার ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। এখন দেখো এটা হবে ইউ প্লাস ভি কজ আলফা সমান 0, তাহলে তোমার কজ আলফা সমান মাইনাস ইউ বাই ভি, আলফা সমান কজ ইনভার্স মাইনাস 6/12, অতএব আলফা সমান 120। তাহলে আমাদের উত্তর হয়ে গেল। উত্তরটা কি, যে যদি মাঝি তোমার হচ্ছে স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে, আবারও বলছি স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে সোজা অপর পারে যাত্রা করতে হলে 120 ডিগ্রি কোণে 12 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকাকে চালনা করতে হবে। বোঝা গেল, এটা কিন্তু আমি ধাপে ধাপে করে দিলাম। এটা দেখো শর্টকাটে যদি আসে, দেখো শর্টকাট, আচ্ছা শর্টকাট বিষয়টা তোমাদের একটু দেখাই আসি। আমি আগে কিছুক্ষণ আগে কি বলেছিলাম, সর্বনিম্ন দূরত্বে মানে সোজা অপর পারে যেতে হলে এক্ষেত্রে আলফা সমান কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তাহলে এখন তুমি জাস্ট এই অঙ্কটার জন্য যদি শর্টকাট সূত্র ফেলে দাও, তাহলে আলফা সমান কি হবে, কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তাহলে তোমার কজ ইনভার্স মাইনাস 6/12, ক্যালকুলেটরের মান বসাই দিলে পাবো এটা হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটাও তোমার একটা অ্যান্সার। তাহলে তোমার ইউ ভি পাচ্ছ না, তাহলে এটা যেহেতু এটা রিটেন প্রশ্ন ছিল, তাই তোমাকে রিটেন প্রসেসেই আসতে হবে। বুঝতে পেরেছো সবাই? ওকে, যাই হোক ভালো লাগবে। এবার পরবর্তী একটা ম্যাথ আছে, এটা মুছে দিব, আর তুমি তো ভিডিও ইউজ করে রাখতে পারবে, সমস্যা নেই। এখানে দেখো কোশ্চেন নাম্বার 36। কোশ্চেন নাম্বার 36 বলছে কোন একটি নদীতে 6 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোত বইছে, কোন মাঝি সোজা অপর পারে পৌঁছানোর উদ্দেশ্যে 12 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের বিপরীতে যাত্রা শুরু করলো। স্রোতের বিপরীতে যাত্রা শুরু করলো। তারপরে কি বলছে, 1 নাম্বার সোজা অপর পারে পৌঁছাতে মাঝিকে কত কোণে যাত্রা আরম্ভ করতে হবে।
এখন আমরা কিন্তু কাজ করছি 36 নাম্বার নিয়ে, মানে 37 38 এখানে কি আছে আমি দেখবো না, সব প্রশ্ন আমি সমাধান করে দেবো, টেনশন নিও না। এখানকার সকল প্রশ্ন, নদী পারাপারের সকল প্রশ্নই আমি সমাধান করে দিব। কিন্তু ভাই তোমাদের তো নিজেকে একটু প্র্যাকটিস করতে হবে, তাই না? তোমার যে কাজ, তুমি অঙ্কটা খাতায় তুলো, তুলে ভিডিওটা পিউজ করে রাখো, পিউজ করে রেখে তুমি নিজে সমাধান করো। তারপরে তুমি এখানে মানে আমার ভিডিও দেখবা যে তোমার মিলছে কি মিলে নাই। আমি এখন সমাধান করছি কোনটা, খেয়াল করো, আমি করছি তোমার হচ্ছে 36 নাম্বার প্রশ্নের সমাধান। 36 নাম্বার বলছে কোন একটি নদীতে 6 কিলোমিটার/আওয়ার বেগে স্রোত বইছে, তাহলে তোমার এখানে স্রোতের বেগ কত হলো? স্রোতের বেগ ইউ সমান 6 কিলোমিটার/আওয়ার। তারপরে দেওয়া আছে কার বেগ, নৌকার বেগ ভি সমান 12 কিলোমিটার/আওয়ার। আর দেওয়া আছে কি, দেখো নদীর প্রস্থ ডি দেওয়া আছে তোমার 1.5 কিলোমিটার। এই তথ্য আমার দেওয়া আছে, আমার কাজ হচ্ছে তথ্যগুলা তোলা, তারপরে বাকি সব হিসাব। তথ্য আমার উদ্দীপকে দেওয়া আছে, তুলে ফেললাম। এখন দেখো ক নাম্বার প্রশ্ন, ক নাম্বার প্রশ্নে কি বলছে, ক নাম্বার বলছে সোজা অপর পাড়ে পৌঁছাতে হলে, কি বললাম বলো, এখানে বলছে সোজা অপর পাড়ে পৌঁছাতে হলে মাঝিকে কত কোণে যাত্রা আরম্ভ করতে হবে, শিওর? আচ্ছা, আমি এই সমাধানের জন্য তোমার এখানে একটা ফিগার আর্ট করে ফেলি। এইটা মনে করো একটা নদী, এ এবং বি, তাহলে নদীর প্রস্থ তোমাকে ডি দেওয়া আছে। এখন তোমাকে বলছে সোজা অপর পারে পৌঁছাতে হবে, তাহলে সোজা অপর পারে পৌঁছাতে হলে কেস কত পড়লো 2, তাহলে সোজা অপর পারে যদি পৌঁছাতে হয় তাহলে অবভিয়াসলি থিটা সমান কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি। এখন দেখো আমাদের ইউ জানা আছে, ভি জানা আছে, থিটাও জানা আছে। এখন আমরা কি জানি, আমরা জানি tan থিটা সমান ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। খেয়াল করো, এই যে সেই আগের মতো ফের সমাধান, আমি যদি আবার আগের মতো সমাধানে এখানে তোমার ফিরে আসি, এই সমাধানটা কিভাবে হবে, একদম ইজি। তাহলে থিটার জায়গায় tan 90 ডিগ্রি তোমার ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। আমি ইউ ভি এর মান আগে বসালাম না, tan 90 মানে ইনফিনিটি, ইনফিনিটি মানে 1/0, এখানে তোমার থাকলো ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। আর গুণন করলে হবে ইউ প্লাস ভি কজ আলফা সমান 0, তাহলে তোমার কজ আলফা সমান মাইনাস ইউ বাই ভি, তাহলে আলফা সমান কজ ইনভার্স মাইনাস 6/12, অতএব আলফা সমান 120 ডিগ্রি। অ্যান্সার। শুধু কথাটা এটুকু লিখতে হবে যে সোজা অপর পারে পৌঁছাতে হলে মাঝিকে 120 ডিগ্রি করে যাত্রা আরম্ভ করতে হবে। বুঝতে পেরেছো? দেখো 2 মিনিট থিঙ্ক করো। অ্যান্সার দিয়ে ফেলছি। এখন 2 নম্বর বলছে নৌকার লব্ধি বেগ কত হবে, মুছে দিলাম এটা আমি। এখন খ নাম্বার, এখন খ নাম্বার লব্ধি বেগ। লব্ধি বেগ আমরা জানি, লব্ধি বেগ ভি অফ আর সমান রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা। তাহলে ইউ এর মান কত 6 স্কোয়ার প্লাস তোমার ভি এর মান কত বলো তো 12 স্কোয়ার, 2 6 12
cos 120 ডিগ্রি। তাহলে 6 ছক 36, 12 12 144, 6 দোকানে 12, তুমি এটা পাবা 2 × 6 × 12 cos 120 এর মান মাইনাস হাফ। এই যে 2 2 কাটা, সর্বসাকল্যে আমি ক্যালকুলেশন করলে ভি এর মান যেটা পাবো সেটাই তোমার অ্যান্সার। তুমি এখানে কি করো, মানটা বসাই দাও, মান বসাই দিলে হয়ে গেল। তাহলে খ নাম্বার চলে গেল। এখন দেখো আমাদের গ নাম্বার যে সমাধান। আমরা জানি যে কোনো ক্ষেত্রে নদী পার হতে সময় টি সমান ডি বাই ভি সাইন আলফা। দেখো তো ডি এর মান কত, ডি এর মান দেওয়া আছে তোমার 1.5 কিলোমিটার, আর ভি এর মান তোমার কত 12 সাইন 120 ডিগ্রি। তাহলে বেগ আছে কিলোমিটার পার আওয়ার। খেয়াল করো এই যে কিলোমিটার কিলোমিটার এককে কাটা, তাহলে আমার এটা হবে যেই মানটা আমি পাবো সেই মানটা আমার কিসে আসবে, আওয়ারে আসবে। কিসে আসবে, আওয়ারে। কারণ আমি কিন্তু তোমার দূরত্ব নিচ্ছি কিলোমিটারে আর বেগ নিচ্ছি কিলোমিটার পার আওয়ার, তাহলে তোমার কিলোমিটার কিলোমিটার কাটা যাবে। কিলোমিটার কিলোমিটার কাটা গেলে তাহলে আমরা সময়টা পাবো আওয়ারে। এখন তুমি যদি ভাগ করো তাহলে 1.5 ভাগ 12 সাইন 120, এটা তোমার আসবে হচ্ছে 0.1443 আওয়ার। যেহেতু খুব ছোট মান, আমরা 60 দ্বারা গুণ করে দিব, 60 দ্বারা গুণ করলে পেয়ে যাব মিনিট। তাহলে 8.66 মিনিট, অর্থাৎ তোমার নদী পার হতে সময় লাগবে এত মিনিট। এটাই তোমার অ্যান্সার। তাহলে লব্ধি বেগ তুমি ভিআর এটার মান পাবা হচ্ছে 10.39। তুমি যেহেতু কিসে নিছো কিলোমিটার পার আওয়ার, তাহলে তুমি এককটাও পাবা কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা 36 নম্বর প্রশ্নের ক খ গ করে ফেললাম। মুছে দেই। এইবার তো ঝামেলা, ঘ নম্বর প্রশ্নটা দেখো দেখো, ঘ নম্বর প্রশ্নে কি বলছে, সর্বনিম্ন সময়ে নদী পার হতে হলে মাঝি কি ব্যবস্থা গ্রহণ করবে এবং কত সময় সাশ্রয় হবে। লুক এট, আমি এখানে কিছুক্ষণ আগে এটা করে আসছে না, দেখো সর্বনিম্ন সময় নদী পার হওয়ার শর্ত। তোমাকে এটা ঘ নম্বর প্রশ্ন, এটা তোমার হচ্ছে 36-এর ঘ নাম্বার। 36-এর ঘ নাম্বার প্রশ্ন কি ব্যবস্থা গ্রহণ করবে, তোমাকে এইটুকু সর্বনিম্ন তুলতেই হবে। মানে সর্বনিম্ন সময় নদী পার হওয়ার শর্ত, আমরা জানি নদী পার হতে সময় টি সমান ডি বাই বি সাইন আলফা। তাহলে সর্বনিম্ন সময় নদী পার হতে হলে সাইন আলফা সমান 1 হবে। তাহলে এখানে এটা আমি আগে বুঝিয়ে দিয়েছিলাম। এবার অতএব টি মিনিমাম সমান ডি বাই ভি, কারণ সাইন আলফা সমান তো 1। তাহলে এখন দেখো 1.5 ভাগ কত 12, কারণ নৌকার বেগ কত 12। তাহলে এখন তুমি 1.5 কে 12 দ্বারা ভাগ করে দাও, তুমি এটা পাবো হচ্ছে, এটা তাহলে আওয়ারে চলে আসবে 0.125 আওয়ার। 0.125 আওয়ার মানে কত মিনিট হয়, 7.5 মিনিট। এটা কার মান, টি মিনিমাম। তাহলে তোমার সময় সাশ্রয়, দেখো আগে সময় কত লেগেছিল, আগে তোমার সময় লেগেছিল হচ্ছে কত সময়, আমি তো মুছে ফেলেছি, দেখো তো তোমাদের কত লেগেছিল, 8.66 মিনিট লেগেছিল। তাহলে তোমার 8.66 মাইনাস 7.5,
মিনিট, তোমার মাইনাস, তাহলে তোমার 8.66 মাইনাস 7.5 মিনিট, তাহলে তোমার হচ্ছে 1.16 মিনিট। এটাই তোমার অ্যান্সার। বুঝতে পেরেছো বাবুরা? ক্লিয়ার? এই যে একটা সহজ সরল প্রশ্ন, তুমি ঘুরে ফিরে দেখো প্রত্যেকবার এই প্রশ্নই আসবে। আর ঘ নাম্বার, সর্বনিম্ন সময় নদী পারার শর্ত, এটা তোমার সরকারি মান। ওরা কি বলো তোমার দেখার দরকার নাই, ওরা যাই বলুক এটা তোমার সরকারি মান, এবং সবসময় তোমাকে এটা লিখতেই হবে, এবং তারপর টি মিনিমাম বের করে দিবা, হয়ে গেল। যদি তারা বলে কত সময় সাশ্রয় হবে, কত সময় কম লাগবে, এই বিষয়টা চলে গেল। ঠিক আছে কি? তো তুলে নাও সুন্দর করে। তোমাকে কাজ দিলাম, দিনাজপুর বোর্ড 23 আর রাজশাহী বোর্ড 22, এই দুইটা ম্যাথ তুমি, তোমার কাজ থাকলো আগামী দিন এই দুইটা প্রশ্নের সমাধান আমি দিব। তো ঠিক আছে, এরপরে যদি তোমাদের সমস্যা হয় তোমরা কমেন্টে জানিয়ে রাখো, অথবা আমাকে ইনবক্স করে রাখো। তোমাদের যে কোনো সমস্যার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। যদি আমি না পারি তার সমাধান দিতে, অবশ্যই পরবর্তী ভিডিওতে তোমাদের লাইভ ক্লাসে তোমাদের সকল সমস্যার সমাধান করানো হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।